এবার হাদির সমস্ত চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এসেছে। কঠিনভাবে ফেঁসে গেছেন ডক্টর ইউনূস এবং এনসিপি দল। বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখতে থাকুন। দর্শক, ওসমান শরীফ হত্যাকাণ্ডে, হাদির হত্যাকাণ্ডে কত কোটি টাকা লেনদেন হয়েছে এই অঙ্ক শুনলে আপনার মাথা আউলাই যাবে। 2, 4, 10, 20, 50, 100 কোটি না, এই মিশনে ব্যবহৃত হয়েছে 100-এর চেয়েও বেশি কোটি টাকা। আসলে ওসমান হাদির হত্যাকারীরা কোথায় আছে কেউ কিন্তু বলতে পারছে না, এবং যতক্ষণ না পর্যন্ত এই হত্যাকারীদের ধরা না হবে পুরো বাংলাদেশ অন্ধকারে থাকবে। পারিপার্শ্বিকভাবে আরও অনেক বিষয়, পুলিশ কি বলছে, এই ঘটনার নেপথ্যে অন্য সাংবাদিকরা কি বলছেন, এই হামলায় জড়িতদের ব্যাপারে পুলিশ আর কি কি তথ্য বের করে আসলো, বাংলাদেশ ব্যাংক থেকে কি তথ্য আসছে, সেগুলো একটু জানার চেষ্টা করবে এই ভিডিওতে। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, অত্যন্ত স্পেশাল। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। সম্মানিত দর্শক শ্রোতা, এবার কঠিনভাবে ফেঁসে যাচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকার। প্রিয় দর্শক শ্রোতা, হাদিকে হত্যা করতে কত হাজার কোটি টাকা বাজেট পেয়েছিল সেই শুটার ফয়সাল, অবশেষে সমস্ত গোপন তথ্য ফাঁস হয়ে যাচ্ছে। প্রিয় দর্শক শ্রোতা, এদিকে আন্তর্জাতিক চাপ আসতে শুরু করেছে ডক্টর ইউনূসের উপর। দর্শক, বেশি কথা বাড়াবো না, আজকের ভিডিওটি দেখলে বিস্তারিত বুঝতে পারবেন ডক্টর ইউনূস এবং সমন্বয়ক এবং এনসিপি দল কত বড় বিপদের সম্মুখীন পড়ে গেল। তো দর্শক, বেশি কথা না বাড়িয়ে সরাসরি মূল ভিডিওতে চলে যাই। আপনারা মনোযোগ সহকারে বিস্তারিত ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন। দর্শক, ওসমান শরীফ হত্যাকাণ্ডে, হাদির হত্যাকাণ্ডে কত কোটি টাকা লেনদেন হয়েছে এই অঙ্ক শুনলে আপনার মাথা আউলাই যাবে। 2, 4, 10, 20, 50, 100 কোটি না, এই মিশনে ব্যবহৃত হয়েছে 100-এর চেয়েও বেশি কোটি টাকা। কোনো তথ্য বলছে 218 কোটি টাকা, আবার কোনো তথ্য বলছে যে মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ, তার অ্যাকাউন্ট এবং তার সাথে কানেক্টেড ব্যক্তিদের অ্যাকাউন্টের তথ্য বলছে 127 কোটি টাকার লেনদেন হয়েছে। আর এই তথ্যগুলো দিয়েছে আমাদের সিআইডি থেকে শুরু করে অর্থনৈতিক যারা গোয়েন্দা সংস্থা আছেন তারাই। হাদির এই ঘটনার পর মোটামুটি কোমরে দড়ি বেঁধেই মাঠে নেমেছিল পুলিশ। আর এখানে সামান্য থেকে শুরু করে বড় যত কিছুই ঘটেছে সবকিছুই পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ, পর্যবেক্ষণ, পর্যালোচনার পরে এই মন্তব্য এসেছে, উপনীত হয়েছে। আমাদের পুলিশের যিনি ব্রিফ করে থাকেন, সিআইডির অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার আবু তালেব, তিনি চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন। তিনি বলছেন যে ইনকিলাব মঞ্চের মুখপাত্র হাদিকে শেষ করতে যে মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ এবং তার স্বার্থ সংশ্লিষ্টদের ব্যাংক হিসাবে 127 কোটি টাকার অস্বাভাবিক লেনদেনের তথ্য পেয়েছে সিআইডি। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান এখনো গ্রেফতার না হলেও মামলার আলামত গোপন, অভিযুক্তকে পালাতে সহায়তার অভিযোগে তার পরিবারের সদস্য সহ একাধিক সহযোগীকে গ্রেফতার করেছে আইন শৃঙ্খলা বাহিনী। গ্রেফতার অভিযানের সময় প্রাপ্ত বিভিন্ন ব্যাংকের চেক বইয়ের তথ্য সিআইডি গুরুত্ব নিয়ে পর্যালোচনা করেছে। এতে দেখা গেছে ফয়সাল এবং তার সাথে কানেক্টেড ব্যক্তিদের এবং কিছু প্রতিষ্ঠানের বেশ কিছু চেক বইয়ে বিভিন্ন পরিমাপ অর্থের কথা উল্লেখ রয়েছে। চূড়ান্ত লেনদেন সম্পন্ন না হওয়া এই সমস্ত রেকর্ডের সমষ্টিগত অর্থাৎ সব মিলিয়ে প্রায় 218 কোটি টাকার এখানে কানেক্টিভিটি পাওয়া গিয়েছে। সিআইডি প্রাথমিক বিশ্লেষণে দেখা যায় ফয়সাল এবং তার সাথে কানেক্টেড ব্যক্তিদের 127 কোটি টাকার লেনদেন, যা মানি লন্ডারিং, সংঘবদ্ধ অপরাধ এবং সন্ত্রাসী কার্যক্রম সংক্রান্ত অর্থায়নের সাথেও সম্পৃক্ত হতে পারে। বিষয়টি আমল নিয়ে সিআইডির মানি লন্ডারিং বিষয়ে যে পৃথক শাখা আছে তারা আপনার কার্যক্রম শুরু করেছে। মূল অভিযুক্ত এবং তার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্টে থাকা প্রায় 65 লক্ষ টাকা রাষ্ট্রের অনুকূলে দ্রুততম সময়ে যেন বাজেয়াপ্ত করা যায় সেজন্য যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পাশাপাশি এই বিশাল অঙ্কের টাকা যারা সরবরাহ করেছে সেই সকল ব্যক্তি প্রতিষ্ঠানকে চিহ্নিত করার জন্য কার্যক্রম চালাচ্ছে সিআইডি। এই ঘটনার পেছনে পরিকল্পনা, অর্থায়ন, অস্ত্র সরবরাহে কোনো সংঘবদ্ধ এবং শক্তিশালী নেটওয়ার্ক শাহিন চেয়ারম্যানের বাহিরে আরও কেউ আছে কিনা সে বিষয়ে সিআইডির একাধিক টিম কার্যক্রম শুরু করেছে। গোয়েন্দা সংস্থাগুলো বলছে শুধুমাত্র হাদি নয়, আরও অনেকেই হয়তো পরবর্তী টার্গেটে থাকতে পারে। কারণ 5ই আগস্ট পরবর্তী সময় যারা বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস করেছেন তারা শুধুমাত্র একক কোনো দলের শত্রু হিসাবে চিহ্নিত বলে আমি মনে করি না। আমার ধারণা যেটা এখন বাংলাদেশে হয় কি, যাই ঘটে সেটা একটা ট্যাগিং রাজনীতিতে চলে যায়। আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ। আওয়ামী লীগ সরকারের সময়ও যাই ঘটতো বিএনপি জামাত, মূল অপরাধী যারা মাঝে মাঝে এই ট্যাগিং এর কারণে তারা কিন্তু পার পেয়ে যায়। কারণ কি, জানে যে এখন যাই ঘটবে, কালকে আল্লাহ না করুক অন্য কারোর উপরে কোনো ঘটনা ঘটলেও বলা হবে এটা আওয়ামী লীগের প্ল্যান, এটা আওয়ামী লীগের কার্যক্রম বা তাদের যেই মূল পরিকল্পনা সেটারই পার্ট অফ জব। কিন্তু সবসময় কি আসলে এমনই হয়? ওসমান হাদির শত্রু কি শুধু আওয়ামী লীগ ছিল? না। ওসমান হাদি যেই ভাষায় কথা বলতেন, এনসিপি থেকে শুরু করে, জামাত থেকে শুরু করে, বিএনপি থেকে শুরু করে, জাতীয় পার্টি থেকে শুরু করে, এছাড়াও এই রাষ্ট্রের যারা বিভিন্ন ধরনের অনিয়ম, দুর্নীতি বা রাষ্ট্রকে লুটপাটের খেলায় ব্যবস্থায় কানেক্টেড বা সেই সকল রাষ্ট্র যারা বাংলাদেশকে নিয়ে নীল নকশা পরিকল্পনা করে প্রত্যেকের বিরুদ্ধে কথা বলেছিল ওসমান হাদি। সুতরাং শুধুমাত্র একক কোনো ব্যক্তি বা দলকে চিহ্নিত করা নয়, আমরা চাই মূল মাস্টারমাইন্ড, মূল পরিকল্পনাকারী, মূল অভিযুক্ত যারা তাদেরকে গ্রেফতার করা হোক, যেই দলেরই হোক, যেই মতেরই হোক, দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছে। আসলে ওসমান হাদির হত্যাকারীরা কোথায় আছে কেউ কিন্তু বলতে পারছে না, এবং যতক্ষণ না পর্যন্ত এই হত্যাকারীদের ধরা না হবে পুরো বাংলাদেশ অন্ধকারে থাকবে, পুরো বাংলাদেশ বিপদের মধ্যে পড়বে।
দর্শক, কেন এই কথা বললাম একটু বিশ্লেষণ করি। এইমাত্র দেখছি যে একটা স্ক্রল, যে হাদির উপর গুলি চালানো ফয়সাল কোথায় আছে সুনির্দিষ্ট তথ্য নেই। বর্ডার পার হয়ে চলে গেছে কিনা সেটাও নিশ্চিত হওয়া যায়নি। বলছে পুলিশের অতিরিক্ত আইজিপি রফিকুল ইসলাম কোথায় আছে অনুসন্ধান চলছে। তার মানে পুরো পুলিশ ডিপার্টমেন্ট, আইন শৃঙ্খলা কর্তৃপক্ষ অন্ধকারে আছে। কোথায় গেছে, কোন গভীরে, কোন গর্তে, কেউ জানে না। তাহলে কি হবে? তাহলে এটা নিয়ে একটা অশান্তি চলতেই থাকবে। আর এমন একটা অশান্তি যেটা শুধু বাংলাদেশ না, এর সাথে জড়ায় গেল কিন্তু ভারত। আজকে দেখেন এই ঘটনার পর ভারতে পালিয়ে গেছে বা ভারত এই ঘটনা ঘটিয়েছে, এই আওয়াজ তুলে ভারতের হাইকমিশন ঘেরাও করা, চট্টগ্রামে হামলা করা, যার কারণে ভিসা কেন্দ্র বন্ধ হয়ে গেল অনির্দিষ্টকালের জন্য। ঢাকাতেও একদিনের জন্য বন্ধ হয়েছে এবং পাল্টাপাল্টি তলব, এবং দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে হামলা হয়েছে, সেখানে আবার তারা অস্বীকার করেছে। বাংলাদেশ বলেছে হ্যাঁ হামলা হয়েছে। কিভাবে চরমপন্থী হিন্দুরা ঢুকলো তার ব্যাখ্যা চাই। এই পাল্টাপাল্টি লেগে গেল। আর দেশের ভেতরে 24 ঘন্টার আলটিমেটাম, যে যদি ব্যর্থ হয়, তাহলে খুনিদের ধরতে ব্যর্থ হয়, তাহলে পদত্যাগ করতে হবে কাকে? স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী এবং বিশেষ সহকারী খোদা বক্স, পুলিশের সাবেক আইজিপি। তাহলে অথচ এখন এইমাত্র যেই তথ্যটা আসছে, তাতে মানে ওসমান হাদির হত্যাকারীরা কোথায় গেছে এই ব্যাপারে কোনো সুনির্দিষ্ট কোনো তথ্য নেই। অশান্তিটা বুঝতে পারছেন? এবং এই সুযোগটা কারা নেবে? উগ্র চরমপন্থীরা নেবে। আপনি যত আন্তরিকতাই দেখান না কেন, কোনো লাভ হবে না। বাংলাদেশের উত্তেজনা, সেই উত্তেজনা ভারতকে স্পর্শ করছে, এবং আমি ব্যক্তিগতভাবে, আমি যাই না দর্শক, আমি একটা ভয়াল বিপদ দেখছি। এটা কি ইচ্ছাকৃতভাবে ঘটনা হলো? যাতে শুধু আভ্যন্তরীণ একটা উগ্রপন্থার উত্থান শুধু না, এবং তাদের ভয়াল দানবীয় চেহারা না, একই সাথে ভারতকে কি একটা সুযোগ করে দেওয়া হলো যে এই যে ঘটনা ঘটছে, তোমরাও বসে থাকো না, তোমরাও অ্যাকশনে যাও। তো অ্যাকশনটা কি হতে পারে? আজকে ছোট্ট একটা নমুনা দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন দেখলো, এবং বাংলাদেশ চিন্তা করছে যে হাইকমিশনের আকারটা ছোট করে আনবে, অর্থাৎ কোন রকম একজন দুজনকে দিয়ে চালাবে। এই হচ্ছে পরিণতি। আপনার 4,000 4,500 বর্ডার বেষ্টিত বাংলাদেশ, যার ওই প্রান্ত আছে ভারত, ভারতের সাথে আপনি এই সম্পর্ক রেখে কত দূর চলতে পারবেন? অথচ আমি জানি যে বাংলাদেশ ইসরায়েলের মতন শক্তিধর দেশ না। আপনার মানুষ আছে কিন্তু অস্ত্র নেই। গাজা, ফিলিস্তিনে মুসলমান ভর্তি, পুরো মধ্যপ্রাচ্যে কোটি কোটি মুসলমান, কিন্তু কোনো লাভ নেই। এক ইসরায়েলের শক্তির কাছে সব কাবু। আর আপনার চেয়ে কয়েক গুণ জনশক্তি, কয়েকশো গুণ সামরিক শক্তি নিয়ে অবস্থান করছে আপনার পাশে একটা দেশ, তার সাথে আপনি পাঞ্জা লড়ছেন। লড়েন, অসুবিধা নেই। পরিণতিটা কি হবে? আমাদের ব্যবসা বাণিজ্য, তারপরে উচ্চশিক্ষার জন্য যে ওই দিল্লির মাটিতে যে অসংখ্য দূতাবাস, বাংলাদেশের কয়েকটা দূতাবাস আছে মাত্র, বাকি সব তো দূতাবাস ওখানে। কি হবে? ভয়ঙ্কর বিপদ দেখছি। যতক্ষণ হাদি গ্রেপ্তার না হবে, ততক্ষণ পর্যন্ত একটা শক্তি এটাকে নিয়ে একটা মাতব তুলতে থাকবে, যেটা এই 1.5 মাস পর যে নির্বাচন হবে, সেই নির্বাচনের ভবিষ্যৎটা অনিশ্চিত হয়ে যাবে। একটা গভীর অন্ধকারের দিকে আমাদেরকে ঠেলে দিল একটা পরিস্থিতি। অতীতে মনে আছে সাগর রুনি, তার হত্যাকারীরা গ্রেপ্তার হয়নি এখনো পর্যন্ত, জানাও যায়নি। তা নিয়ে লম্বা আন্দোলন হয়েছে, কিন্তু দেশের অভ্যন্তরে চরম রাজনৈতিক বিশৃঙ্খলা অথবা সার্বভৌমত্ব, সেটা হুমকির মুখে পড়েনি। কিন্তু এক ওসমান হাদির ঘটনায় একেবারেই এলোমেলো একটা অবস্থা, কঠিন একটা পরিস্থিতি। দর্শক, এখনো যদি বোধোদয় না হয়, যদি সকল রাজনৈতিক দল ঐক্যবদ্ধ না হয় এবং উগ্রতা যদি পরিহার না করে, তাহলে মুশকিল হবে। যে কয়টা ছাত্র সংসদের নির্বাচন হলো দেখেন, এখন তারা কি আহ্বান জানাচ্ছে। তারা শিক্ষাঙ্গনের গণ্ডিতে নেই। তারা এখন বলতেছে ছায়ানট ধ্বংস করো, প্রথম আলো, তারপরে ডেইলি স্টার উড়াই দাও, ভারতীয় আধিপত্যবাদ থাকবে না। এই আধিপত্যবাদে আমি দেখি উগ্র গোষ্ঠী ছাড়া আর বাকি সব ওই আধিপত্যবাদের মানে ট্যাগ লাগায় এখন তাদের বিরুদ্ধে লড়াই হবে। চরম বিশৃঙ্খল পরিস্থিতি। দর্শক, ওসমান হাদির যে হত্যাকাণ্ড, সেটি বাংলাদেশে এখন মানে টপ প্রায়োরিটির ব্যাপার, সব থেকে বেশি আলোচনার ঘটনা এটি। ওসমান হাদির মৃত্যুর পরবর্তী সময়ে আমরা যেটা দেখলাম, গতকালকে নজিরবিহীন ইতিহাস স্থাপিত হলো। লক্ষ লক্ষ মানুষের
আগমন ঘটলো তার জানা যায়। অনেক প্রতিষ্ঠান এগুলোর আবার সংখ্যা নিরূপণের চেষ্টা করছেন। কেউ বলছেন 5 লাখ, কেউ 8 লাখ, কেউ 1 মিলিয়ন, কেউ 14 লাখ, এরকমভাবে বলার চেষ্টা করছেন। কিন্তু সেটা যেটাই হোক, এখন পর্যন্ত বিভিন্ন সংখ্যা যেগুলো এসেছে সেখানে আমরা দেখেছি যে 5 লাখ হচ্ছে সর্বনিম্ন সংখ্যা বলেছে। এই সংখ্যাটা বলেছে 5 থেকে 8 লাখ এরকম একটা সংখ্যা বলেছে 21 টেলিভিশন। তার মানে যদি 5 লাখও হয় তাহলেও কিন্তু একটা নজিরবিহীন ঘটনা, যেটা বাংলাদেশের ইতিহাসে এর আগে কখনো ঘটেনি কোনো জানাজার ক্ষেত্রে। সেই ঘটনা বাংলাদেশের টপ প্রায়োরিটির ঘটনা হবে, এটাই স্বাভাবিক। কিন্তু ওসমান হাদিকে যারা আক্রমণ করেছে তারা কি দেশে আছেন নাকি বিদেশে পালিয়ে গেছেন? অনেকদিন আগে থেকেই ব্যাপারটাকে বেসরকারি পর্যায়ে প্রতিষ্ঠিত করা হয়েছে যে তারা বিদেশে পালিয়ে গেছেন, এবং ওসমান হাদির এই ঘটনার পরিপ্রেক্ষিতে যারা আন্দোলন করছেন তারাও দাবি করছেন যে ভারতে পালিয়ে যাওয়া এই সন্ত্রাসীদের দেশে ফিরিয়ে এনে বিচার করতে হবে, এবং ভারতের সঙ্গে সম্পর্ক যে আরও বেশি খারাপের দিকে গেছে এই ইস্যুটাকে কেন্দ্র করেই সেই খারাপটা করা হচ্ছে বলেও বিভিন্ন দিকে দেখা যাচ্ছে। ঠিক সেই সময় সরকারের পক্ষ থেকে জানানো হলো ওসমান হাদির এই ঘটনায় যারা আক্রমণ করেছে তারা দেশে আছেন নাকি দেশের বাইরে গেছেন। কি বলছে বাংলাদেশ পুলিশ, চলুন একটু জেনে দেখি। পারিপার্শ্বিকভাবে আরও অনেক বিষয় পুলিশ কি বলছে, এই ঘটনার নেপথ্যে অন্য সাংবাদিকরা কি বলছেন, এই হামলায় জড়িতদের ব্যাপারে পুলিশ আর কি তথ্য বের করে আসলো, বাংলাদেশ ব্যাংক থেকে কি তথ্য আসছে, সেগুলো একটু জানার চেষ্টা করবে এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম ওসমান হাদিকে যারা হত্যা করেছে, যারা হামলা করেছিল তারা দেশে আছে নাকি দেশের বাইরে গিয়েছে। আমরা বিভিন্নভাবেই বেসরকারি পর্যায়ে প্রতিষ্ঠিত হতে দেখেছি যে এটা নিশ্চিত যে তারা দেশের বাইরে চলে গেছেন, অর্থাৎ ভারতে পালিয়ে গেছেন। বিভিন্ন গণমাধ্যমের অনুসন্ধানী সাংবাদিকতায় আমরা দেখেছি যে দেশের বাইরে গেছেন। আল জাজিরার সাংবাদিক জুলকার নায়ার শাহের এই ব্যাপারটাকে প্রতিষ্ঠিত করেছেন যে তারা দুজন কোন পয়েন্ট দিয়ে, কিভাবে, কোন রুট দিয়ে, কখন দেশের বাইরে গেছেন, এই সব কিছু পরিষ্কার করা হয়েছে। কিন্তু আজকে পুলিশের তরফ থেকে জানানো হলো যে দেশের বাইরে যে তারা গেছে এটা নিশ্চিত নয়, এবং দেশের বাইরে তারা পালিয়ে গেছে এই ব্যাপারটা প্রচার করা একটা কৌশলও হতে পারে। কি বলছে পুলিশ, শিরোনামটা দেখলেই বুঝতে পারবেন। জয় দিনের শিরোনামটা দেখে নিন। অতিরিক্ত আইজিপি তিনি বলছেন হাদির হত্যাকারী দেশের বাইরে চলে গেছে এমন তথ্য নেই। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির গুলি করা শুটার ফয়সাল করিম মাসুদ দেশের বাইরে চলে গেছেন কিনা এমন তথ্য নির্ভরযোগ্য কোনো সূত্রে পাওয়া যায়নি। অনেক সময় অপরাধীদের অবস্থান নিয়ে বিভ্রান্তি ছড়ানো হয়। সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আয়োজিত পুলিশ, র্যাব ও বিজিবির যৌথ সংবাদ সম্মেলনে একথা বলেন পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি খন্দকার রফিকুল ইসলাম। শুটার ফয়সাল করিম সম্পর্কে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ফয়সালের শেষ অবস্থান নিয়ে আমাদের কাছে সুনির্দিষ্ট তথ্য নেই। তিনি বলছেন যে এই ব্যাপারে সুনির্দিষ্ট কোনো তথ্য নেই, এটা পেতে আমাদের বাহিনী ও গোয়েন্দা সংস্থা কাজ করছে, তবে সে যে দেশের বাইরে চলে গেছে এমন নির্ভরযোগ্য তথ্য পায়নি। অনেক সময় অপরাধীদের অবস্থান নিয়ে বিভ্রান্তি ছড়ানো হয়। হত্যাকাণ্ডে কোনো রাজনৈতিক দলের সম্পৃক্ততা পেয়েছেন কিনা এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, আমরা এখনও স্পেসিফিক কোনো রাজনৈতিক দলের সম্পৃক্ততা পাইনি, তবে আমরা সঠিক তথ্য পেতে চেষ্টা করছি। এদিকে গোয়েন্দাদের তরফ থেকে জানানো হয়েছে যে এই হত্যাকাণ্ডটা রাজনৈতিক উদ্দেশ্যে ঘটিত ঘটনা হতে পারে, এরকমটা তারা মনে করছে। এরকমটা তারা যখন মনে করছে, পুলিশ যখন বলছে যে দেশের বাইরে চলে গেছে এমন কোনো তথ্য নেই, তখন দেশের বাইরে চলে গেছে এই ব্যাপারটা নিশ্চিত করা এবং প্রমাণ করার চেষ্টা করা আল জাজিরার সাংবাদিক জুলকার নায়ার শাহের এই পুলিশ কর্মকর্তার এই নিউজের একটা ফটোকার্ড দিয়ে ফেসবুকে পোস্ট করেছেন। তার পোস্টটা দেখে নিতে পারেন। সেই পোস্টে তিনি বলছেন, সর্বশেষ অবস্থান নিশ্চিত হওয়া যাবে ভারত থেকে পুশব্যাক করানোর পরে, অর্থাৎ ভারত যখন তাদেরকে ফেরত পাঠাবে তখন এটা নিশ্চিত হওয়া যাবে। তখন সেটাকে নিয়ে আরেকটা হই ওঠানো হবে যে বিশেষ কোনো সংস্থা এতে জড়িত, পরিস্থিতি আরও ঘোলাটে করার 16 কলা পূর্ণ হবে। এত সব নাটকীয়তা পরিহার করে যেভাবেই হোক তাকে পাকড়াও করার চেষ্টা করুন, তার নেটওয়ার্কের সকলকে চিহ্নিত করুন, সেটাই সকলের চাওয়া। অর্থাৎ তিনি এখনও দাবি করছেন যে এরা ভারতেই পালিয়ে গেছে এবং ভারত তাকে পুশব্যাক করার পরে তারপরে আপনারা জায়গা নিশ্চিত হবেন যে কোন জায়গায় সর্বশেষ জায়গা তাদের। এদিকে এই তথ্য যখন তিনি দিচ্ছেন তখন পুলিশের পক্ষ থেকে, গোয়েন্দাদের পক্ষ থেকে যেটা বলা হচ্ছে এবং বাংলাদেশ ব্যাংকের তথ্য বিশ্লেষণ করে যেটা বলা হচ্ছে সেই শিরোনামটা দেখে নিন। এখন টেলিভিশনে এই খবরটা দিচ্ছে, সেখানে বলা হচ্ছে ওসমান হাদি হত্যাকাণ্ড মূল অভিযুক্ত ও সংশ্লিষ্টদের হিসাবে 127 কোটি টাকার অস্বাভাবিক লেনদেন। 127 কোটি টাকার অস্বাভাবিক লেনদেন পাওয়া গেছে যারা অভিযুক্ত তাদের হিসাবে, ব্যাংক হিসাবে। এটা একটা ভয়াবহ চিত্র। 127 কোটি টাকার অস্বাভাবিক লেনদেন মানে হচ্ছে যে এটা একটা বড় প্ল্যান এবং বড় চক্রান্তেরই অংশ, এবং সেই চক্রান্তটা নির্বাচন বানচাল করার চক্রান্ত কিনা, নির্বাচন কেন্দ্রিক হাদি প্রার্থী হলে কোনো একটা পক্ষের সমস্যা হয় কিনা সেই ব্যাপার কিনা, সেই সব কিছু আমার মনে হয় যে গোয়েন্দাদের পরিপূর্ণভাবে তদন্ত করে বের করা উচিত, যেন সঠিক বিচারটা করা যায় যারা অপরাধী তাদের, এবং তার পেছনে গডফাদার যারা রয়েছেন বিভিন্নভাবে তাদের ব্যাপারেও আমার মনে হয় এই অনুসন্ধানটা প্রয়োজন, যেন সঠিকভাবে বেরিয়ে আসে যে পেছনের মূল কালপিট কারা, কাদের লাভ হতো হাদি যদি চলে যান তার ফলে, কারা বেনিফিটেড হতো, কারা অতি উৎসাহী হয়ে আগ বাড়িয়ে নানা ধরনের কথা বলেছে,
কারা নির্বাচনকে বানচাল করতে চায়, কারা নির্বাচনকে পিছিয়ে দিতে চায়, এই ব্যাপারগুলো এর সঙ্গে সংশ্লিষ্টতা আছে কিনা সেগুলো আমার মনে হয় যে বের করা। সম্মানিত দর্শক, আশা করতেছি বিস্তারিত ভিডিওগুলো আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনেছেন এবং দেখেছেন। প্রিয় দর্শক শ্রোতা, আজকের এই ভিডিওতে আপনারা যে আলোচনাগুলো শুনতে পারলেন, রাজনৈতিক বিশ্লেষকরা যেসব আলোচনা করলো, প্রিয় দর্শক সমস্ত কিছু মিলিয়ে আপনাদের কি মনে হচ্ছে, আমাদের দেশে কি হতে চলেছে? প্রিয় দর্শক শ্রোতা, আস্তে আস্তে সমস্ত চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসতেছে। দর্শক, যে কোনো মুহূর্তে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং এনসিপি দল আন্তর্জাতিক চাপে একেবারে শেষ হয়ে যেতে পারে। দর্শক, যাই হোক, সেনাপ্রধানের এখন কি করা উচিত? দেশের একজন সাধারণ সচেতন নাগরিক হিসেবে আপনাদের মূল্যবান মন্তব্যটি ভিডিওর কমেন্টে অবশ্যই লিখে জানিয়ে দিবেন। প্রিয় দর্শক, ভিডিওটি এখানে শেষ করছি। ভিডিওটি সম্পূর্ণ আকার দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।